আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কার্বোহাইড্রেট চ্যাপ্টার অর্থাৎ জীব অণু চ্যাপ্টারের শেষ অংশ, যেখানে আমরা সিলেবাসের প্রথম ভিডিওটিতে আলোচনা করেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ জীব অণু সমূহ। তো কিছু গুরুত্বপূর্ণ জীব অণু সমূহের মধ্যে আমাদের সিলেবাসে আছে বিশেষ করে এই তিনটা অংশ: এনজাইম, হরমোন, লিপিড ও ভিটামিন, নিউক্লিক অ্যাসিড সমূহ। আজকের ভিডিওটিতে আমরা এই তিনটা অংশ সারবো। তোদের পরীক্ষার জন্য আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নিউক্লিক অ্যাসিড সমূহ। নিউক্লিক অ্যাসিডগুলো কি, এবং এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন বারবার কিন্তু আসছে, এই জায়গাগুলো থেকেও আসে। আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো বেশি গল্প না করে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করি প্রথমেই এনজাইম এবং হরমোন। এনজাইম কি এবং এইখানে কত রকমের এনজাইম হয়, এনজাইমের সঙ্গে সম্পর্কিত টার্মগুলো কি, এইগুলো কথা আমরা একটু আলোচনা করি আজকের ভিডিওতে। প্রথমে আসি এনজাইম কাকে বলে। এনজাইম বা উৎসেচক, তোরা বাইরে যেতে বারবার পড়ে আসছিস যে উৎসেচক কি। এনজাইম বা উৎসেচক হচ্ছে ইহা এক ধরনের প্রোটিনজাত যৌগ যা সজীব দেহে বা জীবদেহে উপস্থিত থেকে জৈবিক বিক্রিয়াগুলো, জীবদেহে যে সমস্ত বিক্রিয়াগুলো ঘটছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে এবং বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে, তখন সেইটাকে আমরা বলি এনজাইম। তাহলে এনজাইম কি বললাম? এনজাইম এক ধরনের প্রোটিনজাত পলিমার যৌগ যেগুলো জীবদেহে উপস্থিত থেকে জীবদেহের বিভিন্ন বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে এবং নিজে বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে, তখন সেইগুলোকে আমরা বলি এনজাইম। এনজাইম আমরা এরকম পাবো না আমাদের শরীরে যে খালি প্রোটিনই থাকে। বিভিন্ন রকমের এনজাইম হয় এবং এর সম্পর্কে একটা ধারণা তোদের আগে একটু হালকা করে দিয়েছিলাম, মনে পড়ছে কিনা। কার্বোহাইড্রেট চ্যাপ্টার যখন পড়াচ্ছিলাম তখন গ্লুকোজের ডি এবং এল গঠন আকৃতির কথা বলছিলাম, যে গ্লুকন ডি এবং এল হয় এবং গ্লুকন ডিটা আমরা হজম করতে পারি, এলটা হজম করতে পারি না। গ্লুকন এল হজম করতে পারি না এই জন্যই যে গ্লুকন এল হজম করার মতো এনজাইম আমাদের শরীরে নেই। সেখানে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা যেই খাবারগুলো আমরা খাই, প্রত্যেক খাবারের জন্য এক একটা নির্দিষ্ট এনজাইম আছে এবং ওই এনজাইম অনুপস্থিতিতে, এনজাইম যদি না থাকতো তাহলে খাবার হজম হবে না। তো আমরা যে সমস্ত খাবারগুলো খাই সাধারণত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেটের আবার বিভিন্ন রকমের খাবার আছে, গ্লুকোজ, ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ, এই সমস্ত খাবারগুলো আছে এবং সমস্ত খাবারগুলোকে পাচিত করার জন্য বা বিয়োজিত করার জন্য প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা এনজাইম আছে। তো তোদেরকে একটু এনজাইমের ব্যাপারে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন ও ফ্যাট এই তিন ধরনের খাবারের জন্য এক একটা এনজাইমের উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবি এবং এগুলো সহজ। কিরকম? বায়োলজিতেও পড়েছিস, এখানেও। যেমন ধর ল্যাকটোজ কার্বোহাইড্রেট। তো ল্যাকটোজের পাচিত করতে বা বিয়োজিত করতে যে এনজাইমটা লাগে সেই এনজাইমটার নাম কি? কিছু না, নামের শেষে এজ লাগে, ল্যাকটেজ এজ যুক্ত করে দিলে এনজাইমের নামটা চলে আসবে। মল্টোজ, তাহলে কি হবে? মল্টেজ এনজাইমের নাম। তাহলে যৌগটার নাম আমরা আমাদের জানা থাকলে বেশিরভাগ যৌগের এনজাইমের নামটা আমরা বলে দিতে পারবো। এইখানে আমরা এনজাইম এবং এনজাইম রিলেটেড কিছু টার্মের ব্যাপারে খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবো, কারণ ওগুলোই পরীক্ষায় আসবে। যেমন আমাদের শরীরে যে এনজাইমগুলো আছে উৎসেচক, আমরা বললাম প্রোটিনজাত যৌগ, কিন্তু দেখা গেছে প্রোটিনজাত যৌগের সঙ্গেও কিছু পরিমাণ অজৈব আয়ন বা অপ্রোটিনজাত যৌগ যুক্ত থাকে। মনে থাকবে কি বললাম? এনজাইমের সঙ্গে কিছু অজৈব আয়ন কিংবা জৈব আয়ন, অপ্রোটিনজাত যৌগ যুক্ত থাকে। প্রোটিনের সঙ্গে যে পরিমাণ বা যে সমস্ত অপ্রোটিনজাত যৌগ যুক্ত থাকে সেগুলোকে আমরা আবার বলি কোফ্যাক্টর। কি বললাম? কোফ্যাক্টর। এটা তাহলে কোফ্যাক্টর কোনটা? সেটা হচ্ছে অজৈব আয়ন হতে পারে বা জৈব অণু হতে পারে, কিন্তু মনে রাখবি এই জৈব অণু কিন্তু প্রোটিন নয়, অন্যরকম হতে পারে। আমরা এর আগে বুঝে গেছি কার্বোহাইড্রেট কোনগুলো, প্রোটিন কোনগুলো, এগুলো জানা হয়ে গেছে। আর লিপিডটা আমি একটু পরে আলোচনা করব। তাহলে জৈব অণু বা অজৈব অণু যেটা প্রোটিনের সঙ্গে অতিরিক্ত পরিমাণে যুক্ত থাকছে সেইটাকে এক কথায় আমরা কি বলছি বল? কোফ্যাক্টর। বোঝা গেল? তাহলে কোফ্যাক্টর কাকে বলে আমরা বলে দিতে পারবো সংজ্ঞাতে। এনজাইমের সঙ্গে যুক্ত অপ্রোটিনজাত যে যৌগ সেগুলোকে এক কথায় আমরা বলবো কোফ্যাক্টর।
কোফ্যাক্টর কত রকমের হয় এখানে আমরা লিখে রেখেছি। কোফ্যাক্টর যেমন অজৈব আয়ন হতে পারে, এখানে অজৈব আয়ন কীগুলো থাকতে পারে, যেমন জিঙ্ক থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, আয়রন থাকতে পারে। যদি তোদের বলে যে একটা অজৈব কোফ্যাক্টরের উদাহরণ দাও, তখন আমরা এগুলো উদাহরণগুলো মাথায় রাখবো। জৈব কোফ্যাক্টর, জৈব অণুসমূহ আমি এখানে একটু আলোচনা করব। জৈব অণুসমূহ কোফ্যাক্টর হিসাবে থাকতে পারে, এখানে কার্বোহাইড্রেট হতে পারে, লিপিড জাতীয় হতে পারে, অন্যান্য জিনিস হতে পারে। তো এখানে মেনলি জৈব অণুসমূহকে আবার দুভাগে ভাগ করে আমরা আলোচনা করছি, কো এনজাইম আর প্রস্থেটিক গ্রুপ। কো এনজাইম কোনগুলো? কো এনজাইম বলছে যে এনজাইমের সঙ্গে অপ্রোটিনজাত যৌগ, জৈব অণু অপ্রোটিনজাত যৌগ যেটা সহজ খুব আলগাভাবে লেখে থাকবে এবং সহজেই পৃথক করা যায়, তখন সেইটাকে আমরা বলবো কো এনজাইম। মনে থাকবে কো এনজাইম কোনগুলো? কো এনজাইম হচ্ছে এক ধরনের কোফ্যাক্টর জীব অণুসমূহ, যেখানে এনজাইমের সঙ্গে লেগে থাকে আলগাভাবে। এখানে জিজ্ঞেস করে তোদের এমসিকিউ কোশ্চেনে যে এদের মধ্যে যে লেগে থাকা বল সেটা কোন ধরনের বল, যেটা সব থেকে দুর্বল প্রকৃতির বল তোরা জানিস ভ্যান ডার ওয়াল বল। তো এখানে তোদের জিজ্ঞেস করবে যে এইখানে কো এনজাইমের মধ্যে যে বল, আকর্ষণ বলটা হয় সেটা কোন ধরনের, আমরা বলবো ভ্যান ডার ওয়াল বল বা লন্ডন ফোর্স। মাথায় রাখিস। তো আমরা এরকম বলতে পারি এনজাইমের সঙ্গে জৈব অণুসমূহ যখন ভ্যান ডার ওয়াল বলের দ্বারা যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা বলবো কো এনজাইম। তোদের বইয়ের ভাষায় এরকম বলা আছে, যেটা খুব আলগাভাবে লেগে থাকবে এবং সহজেই আলাদা করা যাবে জৈব অণুসমূহকে, তখন সেই অপ্রোটিনজাত জৈব অণুটাকে আমরা বলবো কো এনজাইম। ক্লিয়ার? তাহলে প্রস্থেটিক গ্রুপ কোনটা? প্রস্থেটিক গ্রুপের ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন এনজাইমের সঙ্গে অপ্রোটিনজাত যৌগটা দৃঢ়ভাবে লেগে থাকবে, দৃঢ়ভাবে সমযোজী বন্ধনের দ্বারা লেগে থাকবে এবং সহজে যাকে আলাদা করা যায় না, তখন সেই সমস্ত জীব অণুগুলোকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ। এইখানে একটা কোশ্চিন আসে, কোশ্চিনগুলো খেয়াল রাখবি। কোশ্চিনটা বলবে যে এই প্রস্থেটিক গ্রুপগুলোকে এনজাইম থেকে কি করে আলাদা করা যায়। আমি বললাম সহজে আলাদা করা যায় না, তো যাই তো ঠিক, তাহলে কিভাবে আমরা আলাদা করতে পারি? এখানে দৃঢ়ভাবে সমযোজী বন্ধনের দ্বারা লেগে আছে, তাই না? এখানে সমযোজী বন্ধনটাকে ভাঙতে হবে। ভাঙার একমাত্র উপায় হলো, এখানে দেখা গেছে যে তাপের দ্বারা কিন্তু হয় না, সহজে আমরা এইটাকে আর্দ্র বিশ্লেষিত যদি করে দিতে পারি, প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করা যায়, তাহলে সহজেই সমযোজী বন্ধনটা ভেঙে গিয়ে প্রস্থেটিক গ্রুপ এনজাইম থেকে আলাদা হয়ে যাবে। তাহলে মনে থাকবে প্রস্থেটিক গ্রুপ থেকে এনজাইমকে আলাদা করার সহজ উপায় হলো আর্দ্র বিশ্লেষণ করা। এরপরে আমরা কোফ্যাক্টরটা বুঝলাম, এবার আসি হলো এনজাইম আর অ্যাপো এনজাইম কোনগুলো। হলো এনজাইম বলা হচ্ছে যখন হলো এনজাইম হচ্ছে এনজাইম এর সঙ্গে যখন কোফ্যাক্টর, এই দুটোর সমন্বয়ে যখন কমপ্লেক্স কম্পাউন্ড বা যৌগ গঠন করবে, তখন সেটাকে আমরা বলবো হলো এনজাইম। হলো এনজাইম তাহলে কি বললাম? এনজাইমের সঙ্গে কোফ্যাক্টর যখন একত্রে যুক্ত হয়ে যে কমপ্লেক্স কম্পাউন্ড বা যৌগ যৌগ বা জটিল যৌগ গঠন করে, তখন একত্রে সেটাকে আমরা বলি হলো এনজাইম। ঠিক? আর অ্যাপো এনজাইম কোনটা? অ্যাপো এনজাইম অ্যাপো এনজাইম বলছে হলো এনজাইম থেকে যখন কোফ্যাক্টর বাদ দিলে নিষ্ক্রিয় এনজাইম পড়ে থাকবে, তখন তাকে অ্যাপো এনজাইম বলে। ঠিক? তাহলে অ্যাপো এনজাইম কি বললাম? অ্যাপো এনজাইম বলছে হলো এনজাইম থেকে যখন কোফ্যাক্টর বাদ দিলে নিষ্ক্রিয় এনজাইম পড়ে থাকে, তখন সেটাকে আমরা বলি অ্যাপো এনজাইম। আচ্ছা, এইখানে টার্মগুলো যেমন জানলাম, তার সঙ্গে সঙ্গে তোদেরকে জানতে হবে আচ্ছা এনজাইমের অভাবজনিত লক্ষণগুলো কি কি বা রোগগুলো কি কি।
একটা দুটো, এটা তেমন আসে না, তাও একটু মনে রাখার চেষ্টা কর। এনজাইমের শরীরে এনজাইমের অভাব হলেও বিভিন্ন রকমের রোগ দেখা যায়। তার মধ্যে একটা বিশেষ রোগ হলো যেমন টাইরোসিনেজ, টাইরোসিনেজ এনজাইমের অভাবে একটা রোগ দেখা যায় যেটাকে বলা হয় অ্যালবিনিজম। অ্যালবিনিজম নামক রোগ দেখা যায়। এই টার্মগুলো আমরা মনে রাখবো। এরপরে চলে আসি আমরা হরমোন কি, হরমোনের প্রকারভেদ। এই হরমোন, তাহলে হরমোনটা কি এবং হরমোন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেই সমস্ত কোশ্চেন এই ছক থেকে একটু বোঝার চেষ্টা করব। হরমোন কি? হরমোন হচ্ছে জৈবিক দেহের অ্যান্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থটা রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে প্রবেশ করে এবং বিভিন্ন ধরনের বিপাকীয় ক্রিয়া, জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, তখন সেগুলোকে আমরা বলবো হরমোন। হরমোন কি বললাম? এক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ, যা রক্তের সঙ্গে মিশে গিয়ে বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে জৈবিক ক্রিয়া, বিপাকীয় ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে, তখন সেইটাকে আমরা হরমোন বলি। তাহলে এক ধরনের রাসায়নিক পদার্থ। এবং এইটার দেখবি এটার আরেকটা নাম বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার, বার্তাবাহক হিসাবেও কাজ করে। তোরা বায়োলজিতে পড়েছিস এসটিএইচ হরমোন, সমাটোট্রপিক হরমোন বা আপাতকালীন হরমোন, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন। এই হরমোনগুলো আমরা বায়োলজিতে পড়েছি, এখানেও ঠিক সেইগুলোই আছে। তো এসটিএইচ এর কার্ড কি বৃদ্ধি সহায়ক হিসাবে, এবং এর ক্ষরণ অতিরিক্ত হয় তাহলে ওদের লম্বাকৃতির যে রোগ হয় সেইটাও দেখতে পাওয়া যায়। আবার কম ক্ষরণ হলে বেটে প্রকৃতির হয়, এগুলো আমরা জানি। জৈবিক দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে বহিঃপ্রকাশ সেটা হরমোনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আমি উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবি। এদেরকে বার্তাবাহক কেন বলা হয়? যেমন দেখবি যে আমাদের শরীরের হয়তো পায়ে কোথাও একটা পিঁপড়ে কেটে নিয়েছে, আমরা জানতে পারি কি, তখন হঠাৎ করে সেইটা মাথার মস্তিষ্কে, গুরু মস্তিষ্কে কিন্তু মেসেজটা পাঠিয়ে দেয় একটা হরমোন, এবং তখনই হাতটার সঙ্গে সঙ্গে পিঁপড়ার কাছে রিপ্লাই দেয়, পিঁপড়াকে মারতে লাগে। তো এরকম একটা বার্তাবাহক হিসাবে কাজ করে। হঠাৎ করে যেমন ধর রাস্তায় চলছিস, তো সামনে হঠাৎ করে সাপ দেখতে পেয়েছিস, কি হবে? মাকে বলে ঝাঁপ দিয়ে দিবি যে বাপকে, তাই না? তাহলে এই যে দ্রুত গতি বেড়ে গেল, লাফিয়ে উঠলি, এইটা কি মেসেঞ্জার হিসাবে কাজ করছে হরমোনটা। হঠাৎ করে সিটিএইচ হরমোনটা ক্ষরিত হয়ে মস্তিষ্কে রিপোর্ট দেয় এবং সেইটাই আপৎকালীন হিসাবে কাজ করে। তাহলে এগুলো হচ্ছে বার্তাবাহক হিসাবে কাজ করে হরমোন। এবার আমরা আসি হরমোনের ক্ষেত্রে যে রাসায়নিক পদার্থটা আছে, এখানে একটু ছবিটার দিকে তোদের দেখতে বলবো। পৃষ্ঠা নম্বর 964, একটু খেয়াল কর, আমি আঁকছি, যে তার আগে একটু দেখে নিবি তোদের বইয়ে 964। এই যে আমি হরমোনগুলো আছে, হরমোনগুলোর ক্ষেত্রে তাদের রাসায়নিক গঠন আকৃতির উপর ভিত্তি করে মেনলি 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা স্টিরয়েড, একটা প্রোটিন বা পলিপেপটাইড, আর একটা কি অ্যামিন জাতীয় হরমোন। তো রাসায়নিক গঠনাকৃতি কিরকম? যেমন স্টিরয়েডের গঠনাকৃতি, মূল গঠনাকৃতি হচ্ছে এরকম। এরকম 3টা ষড়ভুজ, একটা পঞ্চভুজ, আর এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড থাকবে, বিভিন্নটাতে বিভিন্ন থাকতে পারে, কিন্তু এইটা হচ্ছে মূল গঠনাকৃতি হচ্ছে স্টিরয়েডের। তো যে সমস্ত হরমোনের ক্ষেত্রে এই মূল গঠনাকৃতিটা আছে, তার সঙ্গে কোথাও কার্বন হাইড্রোজেন লেগে থাকতে পারে, অন্যান্য গ্রুপ লেগে থাকতে পারে। স্টিরয়েডের মূল গঠনাকৃতি এইটা, ডাবল বন্ড ও অথবা OH থাকতে পারে। তো যখন এই গঠনাকৃতি হরমোনের মধ্যে দেখতে পাবো, তখন সেই হরমোনগুলোকে আমরা কি বলবো? স্টিরয়েড জাতীয় হরমোন। মনে থাকবে। এবার আমরা আসি প্রোটিন বা পলিপেপটাইড জাতীয় হরমোন কোনগুলো। পেপটাইড যৌগ কখন বলেছি? যখন এই যে পেপটাইড বন্ধন কখন হয়, অ্যামিনো অ্যাসিডগুলো পরপর পরপর যুক্ত হয়ে পেপটাইড বন্ধন দেখায়। তো ওইখানে দেখবো CONH বন্ড। পেপটাইড বন্ড কোনটা? CONH বন্ড। তার সঙ্গে আবার হয়তো প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড পরপর লেগে আছে, এদিকে লেগে আছে। তো যখন একটা হরমোনের মধ্যে এরকম CONH বন্ডিং এর আকারে যুক্ত থাকবে, পেপটাইড বন্ধনের আকারে থাকবে, তখন সেই হরমোনগুলোকে আমরা বলবো প্রোটিন বা পলিপেপটাইড হরমোন। অ্যামিন জাতীয় হরমোন কোনগুলো? অ্যামিনের ক্ষেত্রে আমরা দেখবো যখন অ্যামিনো গ্রুপ থাকবে, অ্যামিনো অ্যাসিড এবং অ্যামিনের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল রাখবি।
অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা অ্যামিনো অ্যাসিড কখন বলি? প্রোটিনের মূল শর্ত হলো NH2 গ্রুপ এবং কার্বক্সিলিক গ্রুপ একসঙ্গে থাকবে। এই অবস্থায় থাকলে তখন অ্যামিনো বা প্রোটিন জাতীয় যৌগ বলছি। কিন্তু দেখা গেল যে অ্যামিনো গ্রুপের ক্ষেত্রে হয়তো কার্বক্সিলিক গ্রুপ দূরে আছে বা পাশাপাশি আছে, কিন্তু একই সঙ্গে CONH বন্ডে নেই, আলাদা আলাদা আছে, খালি NH2 বন্ডেও থাকতে পারে। অ্যামিনো গ্রুপ যখন একটা হরমোনের মধ্যে পাবো তখন সেই হরমোনগুলোকে আমরা বলবো অ্যামিনো হরমোন। মনে থাকবে? তার এক্সাম্পলগুলো তাদের বইয়ে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে ছবিতে। যেমন প্রোটিন জাতীয় যৌগ কোনগুলো, যেমন ইনসুলিন, গ্লুকাগন, অক্সিটোসিন, এগুলো এক্সাম্পলগুলো মাথায় রাখার চেষ্টা করি। অ্যামিনের ক্ষেত্রে যেমন অ্যাড্রিনালিন, থাইরক্সিন, এই সমস্ত ক্ষেত্রে থাইরক্সিনের এক্সাম্পলটা দেখলে দেখতে পাবি যে ওখানে অ্যামিনো গ্রুপ আছে। এবার আমরা স্টিরয়েডের জাতীয় যৌগগুলো যেমন লিখলাম, এইখান থেকে স্টিরয়েড হরমোনগুলোকে আবার দুভাগে ভাগ করছি। স্টিরয়েড গঠনাকৃতি আছে ঠিকই, কিন্তু আমাদের শরীরে কার্যকলাপগুলোর ভিত্তিতে আবার দু রকম হয়, একটা সেক্স হরমোন আর একটা হচ্ছে অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন। সেক্স হরমোন যেমন আমাদের শরীরের জৈবিক ক্রিয়াকলাপের জন্য তো বিভিন্ন রকম আছে। সেক্সগুলোকে মানে বয়স কি বলে এটা, যৌবন কালকে যে জিনিসগুলো যে সমস্ত হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন ছেলেদের কৈশোর বয়সের বৈশিষ্ট্য আলাদা, যুবক বয়সের বৈশিষ্ট্য আলাদা, বাচ্চা কৈশোর জীবনের বৈশিষ্ট্য আলাদা। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যখন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে হরমোন দ্বারা, সেগুলোই সেক্স হরমোন। পুরুষদের উপস্থিত হরমোনগুলোকে মেল সেক্স হরমোন, স্ত্রী দেহে উপস্থিত হরমোনগুলোকে আমরা বলি ফিমেল সেক্স হরমোন। এবং এগুলোর এক্সাম্পলগুলো তোদের জানা আছে, একটু মনে রাখবি। যেমন এইটা স্ত্রী দেহে উপস্থিত হরমোনগুলো সাধারণত থাকে এস্ট্রন, প্রোজেস্টেরন, এস্ট্রাডায়োল, এই সমস্ত হরমোনগুলো থাকে। পুরুষ দেহে উপস্থিত হরমোনগুলো যেমন টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন, এই সমস্ত হরমোনগুলো থাকে। তো এগুলো একটু মনে রাখবি। আর অ্যাডিনোকর্টিক্যাল হরমোনের এক্সাম্পলগুলো তোদের জিজ্ঞেস করবে, কিন্তু আর একটা এর সঙ্গে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে বিভিন্ন হরমোনের কথা, এটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং ওই হরমোনগুলোর দ্বারা নিয়ন্ত্রিত কাজগুলো কী কী। যেমন সেক্স হরমোনের কথা হয়তো বললো তোদের, পুরুষ দেহে উপস্থিত হরমোনগুলোকে কী বললাম, যেমন টেস্টোস্টেরন। তো টেস্টোস্টেরনের কাজ কি দেখবি জৈবিক দেহে যুবক বয়সের আর কৈশোর বা যখন কৈশোর বা শিশু বয়সের মধ্যে পার্থক্য দেখবি যে শিশু বয়সের গোপ দাড়ি কি হয় না, কিন্তু যুবকদের তাদের গোপ দাড়ি, এটাই তার বহিঃপ্রকাশ বা এই ভৌত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এস্ট্রাডায়োল, এই যে বিভিন্ন রকমের স্ত্রী দেহ পুরুষদের হরমোনগুলোর কথা আমরা বললাম। খেয়াল রাখিস এবং কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেগুলো একটু তোদের বই থেকে দেখবি। যেমন এই যে ছকটা 964 পাতার, এই ছকটা তোরা ভালো করে পড়বি। এখানে বিভিন্ন অগ্নাশয় থেকে, অ্যাড্রিনালিন বা থাইরয়েড গ্রন্থি থেকে নিয়ন্ত্রিত হরমোনগুলো, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো কি সেগুলো আছে এবং খুবই গুরুত্বপূর্ণ। এবার একটুখানি আমরা আলোচনা করি। এই যেমন আমরা বললাম পুরুষ দেহ থেকে নিঃসৃত হরমোন, আবার থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিন, এইগুলোর কাজ কি? থাইরক্সিন, থাইরয়েড গ্রন্থি কোনটা? এইখানে থাইরয়েড গ্রন্থি আছে। এই এখনকার যুগে যেমন দেখা গেছে প্রায় 60% লোক, প্রায় 60% লোক হয় সুগার না হয় থাইরয়েড, এই দু ধরনের রোগ দ্বারা বেশিরভাগ আক্রান্ত হচ্ছে, সুগার অথবা থাইরয়েড। একটু বয়স বাড়লে 30-35 বছর বয়স হলেই, 40 হলেই হয় সুগার না হয় থাইরয়েড, হয় সুগার না হয় থাইরয়েড। তো থাইরয়েড গ্রন্থির অভাবজনিত, থাইরক্সিন হরমোনের অভাবজনিত লক্ষণগুলো কি তোদের বলি। যেমন দেখতে পাবি বেশিরভাগ মানুষের মধ্যে এই লক্ষণগুলি ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন থাইরক্সিনের অভাব যদি হয় তাহলে দুরকমভাবে ঘটতে পারে। একটা গলগণ্ড, এই যে গলগণ্ড রোগটা কি, এটা ফুলে যাওয়া, অনেকের তো ফুলে না, তো দেখতে পাচ্ছিস না। এইটার ক্ষেত্রে বলছে দুরকম হয়, একটা হাইপোথাইরয়েডিজম, একটা হাইপোর ক্ষেত্রে কি হয়, কম ক্ষরণের জন্য ঘটে, আর হাইপার মানে অতিরিক্ত ক্ষরণের জন্য ঘটে। হাইপো যখন হয় তখন তারা হজম কম হবে, বিপাকীয় ক্রিয়া তেমন কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ হয় না, এবং এর জন্য তারা দিন মোটা হয়ে যাবে। ওদের প্রচুর বিভিন্ন রকমের সমস্যা হয়, যার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে যেমন হয়তো আস্তে আস্তে ভুলো মন প্রকৃতির হবে, কথাবার্তাতে স্লো চলে আসবে, মোশন ধীর গতিতে হবে, ওদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবটা কমে যাবে। এই সমস্ত লক্ষণগুলো হাইপোথাইরয়েডিজমের মধ্যে হয়। হাইপারের ক্ষেত্রেও ঘটে উল্টোটা, পাতলা হয়ে যাবে, প্রচুর খাবার খাবে কিন্তু শরীরে ঠিক থাকবে না, এবং সহ্য ক্ষমতা খুব কম হবে, তাপ সহ্য ক্ষমতা কম,
শরীরের ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে কমে যাবে, মুখ ফোলা ভাব, থাইরয়েডিজমের এই বিভিন্ন রকমের রোগগুলো আছে একটুখানি রিপিট করে দেবে। তো আমরা হরমোনের কমপ্লিট করে এবার চলে আসবো লিপিড এবং লিপিড বা ফ্যাট, এটার সঙ্গে জড়িত সম্পর্কিত হচ্ছে ভিটামিন। আমরা ভিটামিনটাও একটু আলোচনা করব। তো এখানে আমরা বলি লিপিড বা ফ্যাট জাতীয় যৌগ কি এবং এর দ্বারা গঠিত যৌগ আমাদের শরীরে কি গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে। লিপিড বা ফ্যাট জাতীয় যৌগ কোনগুলো? এখানে আমরা দু রকমের যৌগ পড়েছি, একটা কার্বোহাইড্রেট আর একটা প্রোটিন। এবার আসছে আমরা ফ্যাট। ফ্যাট জাতীয় যৌগ হচ্ছে এটা, যেটা সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের দ্বারা গঠিত একটা রাসায়নিক পদার্থ, যেটা সাধারণত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের দ্বারা গঠিত এস্টার, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের দ্বারা গঠিত এস্টার জাতীয় যৌগগুলোকে আমরা বলি সাধারণত ফ্যাট বা লিপিড। এস্টার জাতীয় যৌগ কোনগুলো? তোদের যেহেতু অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার পড়া হয়নি, কিন্তু আমি এস্টার একবার কোথাও আলোচনা করেছিলাম অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে। আমি এস্টার কোনগুলো সেটা বলি, খেয়াল রাখবি। এস্টার বলছে সেটা অ্যাসিড গ্রুপ এর সঙ্গে অ্যালকোহলীয় গ্রুপ HOR, যে কোনো গ্রুপ হোক, অ্যাসিড গ্রুপ এবং অ্যালকোহলীয় OH গ্রুপের সঙ্গে বিক্রিয়ায় যখন এখনো জল বেরিয়ে গিয়ে যে যৌগটা উৎপন্ন করে COOR হবে না, এই ধরনের যৌগ COOR ধরনের আর জাতীয় যৌগগুলোকে আমরা বলি এস্টার জাতীয় যৌগ। তো ঠিক এইটাই ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যখন গ্লিসারলের বিক্রিয়ায় যে যৌগটা আমরা পাই সেটাকে আমরা বলবো ফ্যাট বা লিপিড জাতীয় যৌগ আমাদের শরীরে যেগুলো আছে। তো এগুলো বিভিন্ন রকমের যৌগ হয়। আর এখানে গ্লিসারল কোনটা, গ্লিসারলের সংকেত কি, ফ্যাটি অ্যাসিড কোনটা, ফ্যাটি অ্যাসিডের সংকেত কি, এইটা দেখলেই তোরা বুঝতে পারবি। গ্লিসারলের সংকেত সাধারণত হচ্ছে এইরকম CH2OH, CHOH, CH2OH, দেখ হাইড্রক্সিল OH গ্রুপ আছে। এবং এখানে ফ্যাটি অ্যাসিড যেগুলো সাধারণত সেগুলোতে থাকে অ্যাসিড গ্রুপ। তো আমি শুধু অ্যাসিড গ্রুপটা লিখছি, HOOCR লিখলাম, ঠিক। বা তোরা বলতে পারিস এরকম করে থাকে C, আবার COOH, এরকম থাকতেই পারে। এখানে আর লিখতে পারিস RH। তাহলে এই ধরনের যৌগগুলো কি করবে সাধারণত, এখানকার H, এখানকার OH, এখানকার OH, এখান থেকে এখনো আকারে জল বের করে দেবে এবং এইটার সঙ্গে এইটা যুক্ত হয়ে এস্টার জাতীয় যৌগ উৎপন্ন করবে। এই সমস্ত যৌগগুলো সাধারণত ফ্যাট জাতীয় যৌগ। ফ্যাট জাতীয় যৌগ যেগুলো আমাদের শরীরে আছে সেই যৌগগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো আমি বলবো। যেমন ট্রাইগ্লিসারল, তোদের বইয়ে পাবি, যেমন ট্রাইগ্লিসারল বা ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড কি? ট্রাইগ্লিসারাইড হচ্ছে এরকম, গ্লিসারলের সঙ্গে এনজাইম ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া, এখানে তিনটা গ্রুপ থাকবে COOH, এরকম যখন থাকবে আর তিনটার সমন্বয়ে যখন যৌগ গঠন করবে তখন সেটাকে আমরা বলছি গ্লিসারাইড। এবং গ্লিসারাইড নামক যৌগগুলো আমাদের শরীরে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বলছে যে এইটা শক্তি সঞ্চয়ক হিসাবে কাজ করে। তোরা আগেও পড়েছিস যে ফ্যাট যেগুলো আছে আমাদের শরীরে, সেই ফ্যাটগুলো শক্তি সঞ্চয় করে রাখে, আপদ বিপদে যখন শক্তির কম হবে তখন এটা সাপ্লাই করে। কেন? কারণ বলছে এই যে আমরা যে গ্লুকোজ, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, তো কার্বোহাইড্রেট খাবার পাচিত করার সময় যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে অনলি 4 কিলো ক্যালোরি, 4। আর এইটার ক্ষেত্রে 9 কিলো ক্যালোরি, 9 কিলো ক্যালোরি, 4 কিলো ক্যালোরি, আর এটা হচ্ছে 9 কিলো ক্যালোরি। তাহলে কত গুণ? 2 গুণ, 3 গুণ পরিমাণ। তাহলে এই ফ্যাটগুলো যখন সঞ্চয় হয়ে থাকবে তখন আমাদের শরীরে অতিরিক্ত শক্তি প্রদান এবং স্থায়ী, ওটা অস্থায়ী প্রকৃতির। গ্লুকোজের শক্তিটা হচ্ছে অস্থায়ী, দ্রুত বিয়োজিত হয় বলে অস্থায়ী, এটা সহজে বিয়োজিত হয় না বলে দীর্ঘ প্রক্রিয়ার বা দীর্ঘক্ষণের জন্য এই জাতীয় যৌগগুলো শক্তি দাতা হিসাবে কাজ করে। তো গ্লিসারাইড জাতীয় যৌগ আমরা পেলাম। এই ছাড়াও যেমন ফসফোলিপিড কোনগুলো বলা হয়, এখানে যেমন আমরা ফ্যাটি অ্যাসিড নিয়েছি, তো ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে এই যে কার্বক্সিলিক গ্রুপ আছে, এখানে দেখা গেল কার্বক্সিলিক গ্রুপের পরিবর্তে কোনো ফসফেট মূলক PO4- এই মূলক এই গ্রুপের সঙ্গে যখন লেগে থাকবে তখন আমরা ফসফোলিপিড যৌগ বলবো। এই যৌগগুলো দেখলাম লিপিড জাতীয় যৌগ বা ফ্যাট জাতীয় যৌগ। এটা একটা গুরুত্বপূর্ণ আরেকটা বৈশিষ্ট্য, এদেরকে দ্রাব্যতার উপর ভিত্তি করে বা আর্য বিশ্লেষিত হওয়ার উপর ভিত্তি করে লিপিড জাতীয় যৌগগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে।
একটাকে বলা হয় হাইড্রোলাইজেবল লিপিড, আর একটাকে বলা হয় নন হাইড্রোলাইজেবল লিপিড। হাইড্রোলাইজেবল লিপিড কোনগুলো বা ফ্যাট কোনগুলো? হাইড্রোলাইজেবল লিপিড বা ফ্যাটগুলো হচ্ছে সাধারণত যারা জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে ক্ষুদ্র অণুতে রূপান্তরিত হবে, তখন সেই ফ্যাট বা লিপিডগুলোকে বলবো হাইড্রোলাইজেবল লিপিড। আর যেগুলো জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হবে না, সেগুলোকে আমরা বলবো নন হাইড্রোলাইজেবল লিপিড। এগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের উদাহরণগুলো আছে, তোরা বই থেকে বা নোটস যেটা পাঠাবো সেটা একটু দেখবি। হাইড্রোলাইজেবল, নন হাইড্রোলাইজেবল লিপিড। লিপিডের থেকে এক ধরনের বিশেষ পদার্থ যেটাকে আমরা ভিটামিন বলছি, যেটা আমাদের শরীরে তৈরি হয় না, বাইরে থেকে প্রদান করার প্রয়োজন হয়। তো এই ভিটামিনগুলো আমরা একটু আলাদা করে আলোচনা করব। তো লিপিড কি এটা বুঝলাম। লিপিড আর্দ্র বিশ্লেষণের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয় বললাম, একটা হাইড্রোলাইজেবল আর একটা হচ্ছে নন হাইড্রোলাইজেবল। হাইড্রোলাইজেবল কোনটা বললাম সেটা মনে রাখবি, নন হাইড্রোলাইজেবল কোনটা বললাম সেটা মনে রাখিস, এবং এর উদাহরণগুলো একটু মনে রাখবি, তাহলেই হয়ে যাবে। এবার আমরা চলে আসি ভিটামিন। ভিটামিন কোনগুলো? ভিটামিন বলছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ছাড়াও যে বিশেষ যৌগ আমরা দেখতে পাবো শরীরে, যেগুলো সাধারণত আমাদের শরীরে উৎপন্ন হয় না, বাইরে থেকে খাবারের মাধ্যমে আংশিক পরিমাণে যোগ করার প্রয়োজন হয়, এবং যার দ্বারা জীবদেহের বিভিন্ন রকমের পুষ্টি সাধন বা মানসিক এবং শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে, সেগুলোকেই আমরা বলবো ভিটামিন। ভিটামিন কি বললাম, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের শরীরে উৎপন্ন হয় না, বাইরে থেকে খাবারের মাধ্যমে যোগ করতে হয়। ভিটামিনের কাজ কি? ভিটামিনের কাজ হলো জীবদেহের পুষ্টি সাধন করা এবং শারীরিক মানসিক বৃদ্ধিতে সহায়তা করা, ঠিক। আর এর অভাবজনিত বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়, এইটাই হচ্ছে ভিটামিনের লক্ষণ। ভিটামিনগুলো হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। এইগুলোকে সাধারণত আর ইংরেজি অক্ষর এ বি সি এগুলো বিভিন্ন আক্ষরিক দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা মোট এখন পর্যন্ত টোটাল 25 মেবি এখন পর্যন্ত টোটালে 25 ধরনের ভিটামিন পাওয়া গেছে। টার্মগুলো মাথায় রাখবে, কটা বললাম? 25টা। এবং এই ভিটামিনগুলোর প্রকৃতি যখন দেখা যাচ্ছে, ভিটামিনগুলো কিছু হচ্ছে জলের দ্রাব্য আর কিছু হচ্ছে জলে অদ্রাব্য। জলের দ্রাব্য ভিটামিনগুলোর মধ্যে যেমন আমরা পাবো ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ ভিটামিন B1, B2, B3, B5, B12 ভিটামিন, এগুলোকে এক কথায় বি কমপ্লেক্স বলছি। তো ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এইগুলো হচ্ছে জলের দ্রাব্য ভিটামিন। আর ভিটামিন এ, ডি, ই, কে, কি বললাম? ভিটামিন এ, ডি, ই, কে জলে দ্রাব্য, জলে অদ্রাব্য। জলে দ্রাব্য হলো ভি কমপ্লেক্স, B1, B2, B3, B5, B12 বি কমপ্লেক্স এবং সি জলে দ্রাব্য। ভিটামিন এ, ডি, ই, কে এগুলো হচ্ছে জলে অদ্রাব্য। এইচ যেটাকে বায়োটিন বলছি, জল ও নন পোলার, কোনোটাতেই দ্রাব্য নাই, দ্রাব্য নয়, ঠিক। এইবার ক্লাস 10-এ যেগুলো এখান থেকে পড়েছি সেইগুলো এখান থেকে পড়তে হবে। জাস্ট ওইটার সঙ্গে কি পড়েছিলাম ক্লাস 10-এ, যে ভিটামিন এ, বি, B1, B2, BC এগুলো যেমন ভিটামিন ডি, ই, কে এর গুরুত্ব, জীবদেহের গুরুত্ব কি, এর অভাবজনিত রোগগুলো কি, এগুলো আমরা যেমন জানবো। এইখানে ক্লাস 12-এ আরেকটা অংশ জানবি, ভিটামিন এ, ডি, ই, কে এবং BC এগুলোর রাসায়নিক নামগুলো কি, রাসায়নিক নাম, এর অভাবজনিত লক্ষণ এবং এগুলো কোন খাবারে পাওয়া যায় একটু করে দেখে রাখার জন্য বলছি। এইখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা তোদের বইয়েও আছে, একটু খেয়াল করবি। যেমন তোদেরকে বলবে যে ভিটামিন সি, দুটো কোশ্চেন বলবো, এই দুটো কোশ্চেনকে একটু অ্যান্সারটা সলভ করার চেষ্টা করবি। ভিটামিন সি কে প্রতিদিন গ্রহণ করার প্রয়োজন হয় কেন? ভিটামিন সি কে প্রতিদিন গ্রহণ করার প্রয়োজন হয় কেন?
2 নম্বর কোশ্চেন, ভিটামিন সি অর্থাৎ টমেটো, যে ভিটামিন সি আছে, টমেটোকে ফ্রিজে না রেখে শুদ্ধ মানে টাটকা, চাহে লঙ্কা হোক আর কিছু হোক, টাটকা খাওয়া অনেক বেটার কেন? টমেটো বা টমেটো জাতীয় যে জিনিস, ভিটামিন সি জাতীয় যে জিনিস, সেই জিনিসকে ফ্রিজে রেখে দীর্ঘদিন ফ্রিজে রাখার থেকে টাটকা খাবার খাওয়া বেশি গুরুত্বপূর্ণ কেন? এই কোশ্চেনটাও জিজ্ঞেস করে। বা বলতে পারে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি কে প্রতিদিন খাওয়ার দরকার হয় কেন? একটু খেয়াল করবে উত্তরগুলোর দিকে। প্রথমে আমরা আসি, ভিটামিন বি কমপ্লেক্স বা সি কে প্রতিদিন খাওয়ার প্রয়োজন হয় কেন? কারণ হচ্ছে এই ভিটামিন সি এবং বি কমপ্লেক্স এগুলো কোথায় দ্রব্য? জলে দ্রবীভূত হয়। তো আমাদের শরীর থেকে যেমন জল আকারে পেচ্ছাপ বা বিভিন্ন রকমের জিনিস জল আকারে আছে, সেই জলে দ্রবীভূত হয়ে যায় ভিটামিন সি, এবং ভিটামিন সি জলে দ্রবীভূত হয়ে যায় বলে পেচ্ছাপ বা মূত্রের মাধ্যমে সেটা শরীর থেকে বেরিয়ে যায়। এখন শরীরে যদি না থাকে তাহলে ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ দেখতে পাওয়া যাবে, যার জন্য বিভিন্ন রকমের সমস্যা আমরা ভুগবো। তো এই জন্যই ভিটামিন বি কমপ্লেক্স বা সি কে প্রতিদিন আমাদের ব্যবহার করতে বা খেতে হয়, প্রয়োজন হয়। উল্টো দিকে আরেকটা কোশ্চেন বললাম তোদের, যে টমেটো বা টাটকা ফলমূলগুলোকে ফ্রিজে না রেখে টাটকা খাওয়া বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে এই ভিটামিন সি বেশিরভাগ ফলমূলে আমরা সাধারণত পাই বা টমেটোতে পাই। এখন এই যে টমেটো বা ফলমূলগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা সূর্যের তাপে বা মুক্ত বায়ুতে যদি রাখা হয়, তো সি এর জন্য যে রাসায়নিক পদার্থ অ্যাসকর্বিক অ্যাসিড, সেটা বায়ুতে বেরিয়ে চলে যায়, মুক্ত হয়ে যায়, উড়ে যায়। যদি উড়ে যায় বা মুক্ত হয়ে যায় তাহলে সেটা আর খেয়ে কোনো লাভ দেবে না ভিটামিন সি এর জন্য। যার জন্য যখন আমরা টাটকা খাবো সেটার পরিমাণটা অনেক বেশি পাবো ভিটামিন সি। আর এই জন্যই ভিটামিন সি জাতীয় খাবারগুলোকে টাটকা খাওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে কোশ্চেনগুলোর অ্যান্সার মনে রাখবো। ভিটামিন এ, ডি, ই, কে এর অভাবজনিত লক্ষণগুলোকে আমাকে আর বলতে হবে না, এগুলো তোরা জানছিস, এগুলো বই থেকে একটু দেখবি, পড়বি। এবার চলে আসবো নিউক্লিক অ্যাসিড সমূহ। তোদের নিউক্লিক অ্যাসিড সমূহ, তাহলে নিউক্লিক অ্যাসিড সমূহ কি? আমরা জানি আমাদের শরীরের মূল উপাদান কিন্তু কোষ, তাই না? আর কোষের প্রধান অংশ হচ্ছে নিউক্লিয়াস। তো কোষের নিউক্লিয়াসে উপস্থিত, আবার কোষের নিউক্লিয়াসের ক্ষেত্রে কোষ বিভাজনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রোমোজোম, তাই না? তো এখানে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড কোনগুলো? কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমে উপস্থিত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ছাড়া যে জীব অণুসমূহ আছে, যেগুলো সাধারণত শরীরের বিভিন্ন রকমের ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে, সেই সমস্ত উপাদানগুলোকে আমরা বলি এক কথায় নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে এইগুলো সাধারণত কার্বোহাইড্রেট, নাইট্রোজেন গঠিত ক্ষার এবং ফসফেট, এই 3 রকমের উপাদানের সমন্বয়ে গঠিত। কি কি বললাম? কার্বোহাইড্রেট, পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষার এবং ফসফেট। তো এই ফসফেট, নাইট্রোজেন গঠিত ক্ষার এবং পেন্টোজ সুগারের সমন্বয়ে যে যৌগটা গঠিত, সেগুলোকে এক কথায় আমরা বলি নিউক্লিওটাইড। তো বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড কোনগুলো? দেখা গেছে এই নিউক্লিওটাইডগুলো পরপর যুক্ত হয়ে পলিমার আকারে যে যৌগটা থাকে, সেই যৌগটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড সমূহ। ফলে আমরা এখানে নিউক্লিক অ্যাসিড কাকে বলে যদি তোদের কোশ্চেন আসে, এইটা বললেও চলবে যে নিউক্লিওটাইডের পলিমার যৌগগুলোকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। ঠিক, এবার আমরা দেখব নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে 3 রকমের পদার্থ আমরা পেলাম, 3 রকম পদার্থগুলো থাকে কি কি, এবং তার উপর ভিত্তি করেও নিউক্লিক অ্যাসিডগুলোকে আবার ভাগ করা হয়েছে। তাহলে আমরা বলছিলাম যে নিউক্লিক অ্যাসিডকে যেমন পেন্টোজ সুগার অর্থাৎ কার্বোহাইড্রেট যে অংশটা আছে, সেই সুগারের উপর ভিত্তি করেও মেনলি 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। ডিএনএ কি তোরা জানিস? ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। বলা হচ্ছে যখন নিউক্লিক অ্যাসিডে ডিঅক্সিরাইবোজ, এটা কিসের স্ট্রাকচার? রাইবোজ, আর এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড কোনটা? যখন নিউক্লিক অ্যাসিড সমূহের মধ্যে পেন্টোজ সুগারটা ডিঅক্সিরাইবোজ থাকবে, তখন সেটাকে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলবো।
রাইবো নিউক্লিক অ্যাসিড কোনটা? আরএনএ। যখন পেন্টোজ সুগারটা থাকবে রাইবোজ, এইটা আর এইটার মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা কর। ঠিক এই অংশটুকু অক্সি কথা, ডি অক্সি কথাটা এখানকার হাইড্রক্সিল গ্রুপটাকে বেরিয়ে গিয়ে এইচটা যুক্ত করে দিয়েছে, এইচ। এই জন্য এটাকে ডি অক্সি বলছি। যে যখন ডি অক্সি রাইবোজ যৌগ থাকবে এবং তার সঙ্গে নাইট্রোজেন গঠিত ক্ষার ফসফেট গ্রুপ থাকবে, তখন সেইগুলোকে এক কথায় আমরা ডিএনএ বলবো, নিউক্লিক অ্যাসিডগুলোকে, আর এটাকে আমরা বলবো আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এইখানে তোদের জিজ্ঞেস করতে পারে যে কার্বোহাইড্রেট বা পেন্টোজ সুগারের উপর ভিত্তি করে নিউক্লিক অ্যাসিডকে ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, একটা ডিএনএ একটা আরএনএ, তাই না? এবার চলে আসছি নাইট্রোজেন গঠিত ক্ষার কত রকমের হয়। নাইট্রোজেন গঠিত ক্ষার মেনলি 2 রকমের হয়। একটা হচ্ছে পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষার, আর একটা হচ্ছে পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষার। তাহলে নাইট্রোজেন গঠিত ক্ষার কত রকমের বললাম? একটা হচ্ছে পিউরিন গঠিত। পিউরিন গঠিত কোনটা? একটা হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচার, তার সঙ্গে পঞ্চভুজ। এই তোমরা ওইদিকে যাও, ফিরদাউসি ওইদিকে যাও। এটা তাহলে পিউরিন কোনটা? এখানে অল্টারনেটিভলি নাইট্রোজেন, নাইট্রোজেন আর এখানে নাইট্রোজেন, ঠিক? নাইট্রোজেন আর এখানে নাইট্রোজেন, এই নাইট্রোজেন অল্টারনেটিভলি নাইট্রোজেন থাকে। এইটা নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন। যখন এই রকম বেসের সঙ্গে কার্বোহাইড্রেট বা প্রোটিন, কার্বোহাইড্রেট অংশ বা হাইড্রোকার্বন অংশ বিভিন্ন গ্রুপ যুক্ত থাকবে, তখন যে বেসগুলো আমরা পাবো সেটাকে বলছি পিউরিন জাতীয় বেস। পিরিমিডিনের স্ট্রাকচার কি? পিরিমিডিনের স্ট্রাকচারটাও সহজ, অল্টারনেটিভলি থাকবে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এই যে এই নাইট্রোজেন, ঠিক? হ্যাঁ, এটাকে আমরা বলি অল্টারনেটিভলি সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড থাকবে এরকম। তাহলে এই গঠনাকৃতি সম্পন্ন যে বেসগুলো পাবো নাইট্রোজেন গঠিত, সেগুলোকে আমরা পিরিমিডিন জাতীয় বেস বলবো, আর এটাকে বললাম আমরা পিউরিন জাতীয়। পিউরিন গঠিত বেস কত রকমের আছে? মেনলি 2টো বেস আমরা পাই। তোদের এমসিকিউ কোশ্চেন এখান থেকে আসে যে একটা পিউরিন গঠিত নাইট্রোজেন বেস এর উদাহরণ দাও। এখানে 2টো পিউরিন গঠিত বেস পাবো, একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা হচ্ছে গুয়ানিন। কি কি বললাম? অ্যাডিনিন আর একটা পেলাম গুয়ানিন, ঠিক? এই 2টো নাইট্রোজেন গঠিত বেস আমরা পিউরিন স্ট্রাকচার সম্পন্ন পাবো। আর এই যে পিরিডিন জাতীয় বেস হচ্ছে 3টা, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিন, তাই না? তাহলে সাইটোসিন 2, থাইমিন 3, ইউরাসিন, এই 3টা সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিন। তাহলে এই গঠনাকৃতিগুলো তোদের বই থেকে একটু দেখবে, আঁকতে গেলে সময় লাগবে। জাস্ট এক্সাম্পলগুলো মাথায় রাখ যে এই রকম গঠনাকৃতি সম্পন্ন এগুলোতে বিভিন্ন জগতে অন্যান্য গ্রুপ শাখাগুলো আলাদা আলাদা থাকার জন্য 2 রকমের দেখতে পাচ্ছে, আর এখানে বিভিন্ন শাখাতে থাকার জন্য 3 রকমের পাবো। তোদের কোশ্চিন এইটাই করবে যে পিরিডিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষার কি কি? সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিন। আর এটা কি? অ্যাডিনিন এবং গুয়ানিন। এটা একটু মাথায় রাখিস। এরপরে ফসফেট গ্রুপ আমি পাবো। তো এর দ্বারা গঠিত যে যৌগগুলোকে পাবো, এক কথায় সেগুলোকে আমরা বলছিলাম নিউক্লিওটাইড। আর এখানে একটা টার্ম আছে নিউক্লিওসাইড। কোনগুলো? বলতে কিছু না, যদি এই নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, ফসফেট গ্রুপ, তার মানে নিউক্লিওসাইড বলবো সেইগুলোকে, নিউক্লিওসাইড বলি সেইগুলোকে যেখানে পেন্টোজ সুগার তার সঙ্গে নাইট্রোজেন গঠিত ক্ষার থাকবে। নাইট্রোজেন গঠিত ক্ষার এবং পেন্টোজ সুগারের সমন্বয়ে গঠিত যৌগটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। আর যদি বলে নিউক্লিওটাইড বলছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষার এবং ফসফেট, এই 3টা গ্রুপের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে আমরা বলবো নিউক্লিওটাইড, ঠিক? তাহলে নিউক্লিওসাইডের এক্সাম্পলগুলো কি? নিউক্লিওটাইডের এক্সাম্পলগুলো কি? এই যৌগগুলোর দিকে আমরা এগোবো। এখন দেখি যে নিউক্লিওসাইডের এক্সাম্পল কি সেটা দেখি। যদি ধরে নেই এই যে পেন্টোজ সুগার, আমি 2 রকম বলেছিলাম, একটা ডিঅক্সিরাইবোজ আর একটা ছিল রাইবোজ। যদি পেন্টোজ সুগারটা রাইবোজ থাকে, রাইবোজ আর নাইট্রোজেন গঠিত ক্ষার এগুলোর মধ্যে যাই থাকুক, অ্যাডিনিন, গুয়ানিন, যদি আমরা অ্যাডিনিন নিই তাহলে এর দ্বারা গঠিত নিউক্লিওসাইডটা হয়ে যাবে এর নামের সঙ্গে যদি সিন শুধু লাগিয়ে দেয় অ্যাডিনিন, তো এটার জন্য নামটা থাকে অ্যাডিনোসিন। কি বললাম? অ্যাডিনোসিন।
অ্যাডিনোসিনটা হলো নিউক্লিওসাইডের একটা এক্সাম্পল। অ্যাডিনোসিন, ক্লিয়ার? অ্যাডিনোসিন। আচ্ছা বলতো, যদি গুয়ানিন থাকে, এখানে গুয়ানিন দিই, রাইবোজের সঙ্গে গুয়ানিন লেগে নিউক্লিওসাইড তৈরি করেছে, তাহলে সেই নিউক্লিওসাইডের উদাহরণ কি হবে? গুয়ানোসিন। থায়ামিনের সঙ্গে থায়ামিডিন, থায়ামিটিডিন, এই যৌগগুলো হচ্ছে নিউক্লিওসাইডের এক্সাম্পল। এবার আমরা চলে আসি নিউক্লিওটাইডের এক্সাম্পলগুলো কি হবে এবং কিভাবে থাকে সেগুলোর দিকে যাই। তারপরে আমরা যাব ডিএনএ এবং আরএনএতে উপস্থিত ক্ষারগুলো যেটা ছেড়ে এসেছি সেইটা আমরা একটু পরে আলোচনা করি। এটিপির আগে নিউক্লিওটাইডের একটা এক্সাম্পল আগে হয়ে যায়, তারপরে দেখাচ্ছি। তাহলে নিউক্লিওটাইডের ক্ষেত্রে এক্সাম্পলগুলো আমি নিই এবং কিভাবে সজ্জিত হয়ে থাকে সেটা একটু দেখাই। এখানে একটু খেয়াল করা, সাধারণত এই যে পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষার যেগুলো আমরা নিয়েছি সেটা দেখবে এরকম। পেন্টোজ সুগারের কটা কার্বন আছে? 1 2 3 4 এরকম করে থাকছে। এখানে CH2OH থাকছে, তাই না? এরকম এইটা সাধারণত OH H OH H, একটু ভুল হলো OH-টা, হ্যাঁ H OH, তারপরে OH H H CH2OH। এইখানে বলছে যে এই যে নাইট্রোজেন, এটা তো পেন্টোজ সুগার নিলাম, এটা কি নাম? রাইবোজ। ডিঅক্সি রাইবোজ হলে এটা H, ওটা উড়ে যাবে। তাহলে রাইবোজের ক্ষেত্রে বলা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারটা কিভাবে যুক্ত হবে? কিছু না, এইখানে এই যে নাইট্রোজেন গঠিত ক্ষার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন নিলাম, এই OH গ্রুপটা বেরিয়ে গিয়ে এখানে নাইট্রোজেনের মাধ্যমে এরকম করে, চাহে আমরা পিউরিন নিই তাহলে এরকম করে যুক্ত থাকবে। নাইট্রোজেন ফাইট্রোজেন যেগুলো আছে অল্টারনেটিভলি দিয়ে দিই, এইভাবে নাইট্রোজেন। যদি পিরিডিন নিই তাও নাইট্রোজেনের ষড়ভুজ আকৃতি থাকবে, যার জন্য আমি এখানে এক কথায় লিখলাম এইরকম করে নাইট্রোজেন গঠিত ক্ষার, N গঠিত ক্ষার। কোথায় রাখছে? অক্সিজেনের পাশে প্রথম কার্বনে নাইট্রোজেন গঠিত ক্ষার। এবং এইখানে যখন ফসফেট গ্রুপ আছে, ফসফেট গ্রুপটা কোথায় লাগে? এইরকম, এইখানকার H-টা উড়ে গিয়ে এই যে অক্সিজেনের ডাবল বন্ড P, ডাবল বন্ড O, আমরা জানি 5টা হাত থাকে, 2 2 4 1 5, এইখানে O মাইনাস, ও আবার পি এরকম করে যুক্ত হতে লাগলো। তাহলে কত হলো? ফসফেটের, হ্যাঁ 1টা 2টো 3টে 4টা PO4 হয়ে গেল। আর এখানে একটা মাইনাস এদিকে থাকবে, এরকম করে পরপর যুক্ত থাকবে। যদি একটা লাগাই তখন আমরা এরকম মাইনাস পাবো, তাই না? তাহলে এই যে যৌগটা পেলাম এর নামটা কি? এর নাম হচ্ছে, দেখতো একটু, এইটুকুটাকে আমরা কি বলবো? এটা তো রাইবোজ নিয়েছি, তাহলে যদি অ্যাডিনিন থাকতো তো অ্যাডিনিনের সঙ্গে রাইবোজের বিক্রিয়া, এটাকে অ্যাডিনোসিন বলতাম না? তাহলে এইটুকু হয়ে যেত অ্যাডিনোসিন। আর তার সঙ্গে ফসফেট লাগিয়েছি, তখন বলবো অ্যাডিনোসিন। একটা ফসফেট লাগলে মনোফসফেট। তোরা দুটো যদি ফসফেট যুক্ত করিস এরকম করে, ও মাইনাস, তখন আমরা এটাকে বলছি ডাইফসফেট। তখন অ্যাডিনোসিন, এটা কি? ফসফেট দুটোর জন্য এটাকে আমরা বললাম অ্যাডিনোসিন ডাইফসফেট, ADP। তাহলে ADP-র গঠনাকৃতি কি বুঝতে পারছিস? যদি একটা থাকতো তখন আমরা লিখতি অ্যাডিনোসিন মোনোফসফেট, AMP। বল, যদি আরেকটা ফসফেট যুক্ত করে দিই তখন কি ATP পাবি না? তাহলে ATP, ADP, AMP এগুলো কি নিউক্লিওটাইড না নিউক্লিওসাইড? নিশ্চয় নিউক্লিওটাইড, কারণ ফসফেট গ্রুপ আছে, পেন্টোজ সুগার আছে, নাইট্রোজেন গঠিত ক্ষার আছে, তাই না? আচ্ছা, যদি এরকম হতো, যদি আমরা রাইবোজ না নিয়ে ডিঅক্সি রাইবোজ নিতাম, ডিঅক্সি রাইবোজ নিতাম, আর তার সঙ্গে অ্যাডিনিন নিলাম ধর, তাহলে কি নাম লিখতাম? তখন এই নিউক্লিওসাইডটার নাম হয়ে যেত ডিঅক্সি অ্যাডিনোসিন, ডিঅক্সি গুয়ানিন, তো গুয়ানোসিন। ক্লিয়ার? এভাবে ATP, ADP-র স্ট্রাকচারগুলো আমরা মাথায় রাখবো। তার সঙ্গে সঙ্গে তোরা জানিস যে ADP, ATP-র ক্ষেত্রে DNA, RNA-র গঠনাকৃতিতে তোরা জানিস হেলিক্স টাইপের স্ট্রাকচার হয়, এবং হেলিক্স টাইপের স্ট্রাকচারে সবসময় অ্যাডিনিন থায়ামিনের সঙ্গে যুক্ত হয়, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়, এটা, তাই না? তাহলে এটা একটু মাথায় রাখবি। আর যে অংশটা ছেড়ে এসেছিলাম সেটা একটু লিখি। তোদের কোশ্চেন করবে যে DNA এবং RNA এই দুটোতে নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো কি কি? DNA-তে N গঠিত ক্ষার হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। আর
আরএনএ তে উপস্থিত যৌগগুলো হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিন। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিন। তাহলে এখানে একটা জিনিস কোশ্চেন আছে, এই আচ্ছা বলবে যে আরএনএ তে আছে কিন্তু ডিএনএ তে নাই, এরকম নাইট্রোজেন গঠিত ক্ষার কোনটা? খেয়াল কর, ইউরাসিন। বা ডিএনএ তে আছে আরএনএ তে নেই, এরকম ক্ষার কোনটা? থায়ামিন। এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করে, একটু খেয়াল রাখবি। আচ্ছা, এরপরে আমরা এডিপি এটিপি এর ক্ষেত্রে গেলাম। আর একটা কথা বললাম, এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবি কি, যে থায়ামিন সবসময় অ্যাডিনিনের সঙ্গে বিক্রিয়া করে, আর গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে বিক্রিয়া করে, তাই না? গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে বিক্রিয়া করে। এখন জিজ্ঞেস করবে তোদের, থায়ামিন অ্যাডিনিনের সঙ্গে বিক্রিয়ায় পৃষ্ঠা নম্বর 972, এই ছবিটা তুলে দেখে রাখবি, আঁকতে গেলে সময় লাগবে বলে আমি দেখাচ্ছি। থায়ামিন অ্যাডিনিন পরস্পরের সঙ্গে যে যুক্ত হয়ে আছে, কতটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আছে জিজ্ঞেস করবে। দুটো কি তিনটে? এখানে দেখ, দুটো হাইড্রোজেন বন্ডিং আছে। তো এখানে আমরা ঠিক তাই মাথায় রাখবো, থায়ামিন এবং অ্যাডিনিনের সঙ্গে সর্বদা দুটি হাইড্রোজেন বন্ডিং দ্বারা যুক্ত থাকে, আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে বা সাইটোসিন গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা। এটা এমসিকিউ কোশ্চেনে আসে, একটু খেয়াল রাখবি। ঠিক, তো এইটুকু অংশ। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ অংশ, ডিএনএ এবং আরএনএ এর বৈশিষ্ট্য কি, এইটা তোরা বায়োলজিতে ভালো করে পড়বি। জাস্ট একটা অংশ আমি খালি বলে যাব, যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলতে কি বুঝেন? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমরা জানি, এই যে ফিঙ্গারপ্রিন্ট কথাটা কি, যে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে তাদের চেহারা, বৈশিষ্ট্য, চুল থেকে শুরু করে যমজ ভাইও যদি থাকে, তবে একটার সঙ্গে আরেকটা পার্থক্য করা যায় তাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। এই জন্যই আগের সময়ে যখন আমরা বিভিন্ন রকমের জমি জমা রেজিস্ট্রেশন করা বা আরো অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো, আধার কার্ডের কি বলে ওটা, কারেকশন বা নতুন আধার কার্ড নেওয়া, তো এখানে আমরা কি করি, একটা মানুষকে পুরোপুরি আইডেন্টিফাই করার জন্য তাদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। হাতের আঙুলের ছাপ এই জন্যই যে একটা মানুষ থেকে আরেকটা মানুষের আঙুলের ছাপে কখনোই মিল দেখতে পাওয়া যায় না, আমরা একটা থেকে আরেকটাকে পার্থক্য করতে পারি। কিন্তু বর্তমানে দেখা গেছে, এই যে প্লাস্টিক সার্জারি বলে না, প্লাস্টিক সার্জারির মাধ্যমেও, বা আরেকটা টার্ম এখানে বলা হচ্ছে শল্য চিকিৎসার মাধ্যমেও আঙুলের ছাপকেও কিন্তু পরিবর্তন করা যায়। কিন্তু দেখা গেছে এই যে ডিএনএ আছে, ডিএনএ একটা বংশ পরম্পরায় একটা থেকে আরেকটা সম্পূর্ণ বিচ্ছিন্ন মানুষের। এই যে অ্যাডিনিনের সঙ্গে গুয়ানিন, সাইটোসিনের সঙ্গে থায়ামিনের যে কথাগুলো আমরা লিখি না, থায়ামিনের সঙ্গে অ্যাডিনিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, ডিএনএ যে হেলিক্স টাইপ স্ট্রাকচার আছে, এখানে থায়ামিনের সঙ্গে অ্যাডিনিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের যে যুক্ত হওয়ার ধরন, গ্যাপ, পার্থক্য, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটার সঙ্গে আরেকটা পার্থক্য থাকছে। বিভিন্ন রকম ভাবে এরা যুক্ত, কোথাও হয়তো একটু গ্যাপ বেশি, কারো ক্ষেত্রে গ্যাপ কম, কারো ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট হয়তো সাইটোসিন গুয়ানিন, তারপরে থায়ামিন অ্যাডিনিন, এরকম করে হলো। এই যে বিন্যাসটা একটা মানুষ থেকে আরেকটা মানুষের মধ্যে, ডিএনএর মধ্যে যে বিন্যাসের পার্থক্য, সেইটা বর্তমানে দেখা গেছে একদম একটার সঙ্গে আরেকটা সম্পূর্ণরূপে আলাদা। এই আলাদা হওয়ার জন্যই মানুষকে একটার থেকে আরেকটা পৃথক করতে আমরা ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট নিই। জি নিউজের ডিএনএ টেস্ট করা যে আন্দোলন বলছি, যে প্রোগ্রামটা চলছে, ডিএনএ এই জন্যই নামটা ব্যবহার করা হচ্ছে। যাই হোক, তোদেরকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলতে কি বোঝায়? হ্যাঁ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এইটাই, যে ডিএনএর যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে আমরা একটা মানুষকে আর একটা মানুষ থেকে পৃথক করতে পারি। এই বৈশিষ্ট্যকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলছি। আশা করি বুঝতে পেরেছিস। আর হেলিক্স টাইপ স্ট্রাকচার আর রাখছি না, এখান থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ নেই। পরে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করব। আজকের মতো এইটুকুই। বিভিন্ন রকমের কোশ্চেনগুলো তোরা এখান থেকে সলভ করার চেষ্টা করবি।